হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার 10 নিয়ে। ইতিমধ্যে আমি 9টা সেট আপলোড করে দিয়েছি। যারা সেই সেটগুলো দেখোনি তোমরা দেখে নিও। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমি প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করেছি ডিটেলস না, মানে সূত্র দিয়েও নয়, তবে কনসেপ্ট ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইউনিক কিছু ট্রিক্স তোমরা পাবে। তো যাই হোক, আর আমি বেশি দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের সেটের ফার্স্ট কোশ্চেন। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে? একটি পরীক্ষায় বিজ্ঞানে 40% শিক্ষার্থী পাশ করেছে, ইংরেজিতে 50% পাশ করেছে এবং উভয় বিষয়ে 10% পাশ করে। অকৃতকার্য ছাত্র সংখ্যা বা পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। দেখো আমরা কিভাবে করব। সবার প্রথমে আমি এখানটায় করলাম যে বিজ্ঞানে 40% পাশ করেছে, ওকে। আবার এখানটায় আমি করলাম যে ইংলিশে 50% পাস করেছে। এই দুটো বিষয়ে, উভয় বিষয়ে পাস করেছে এমন হচ্ছে 10%। এই যে যেটা উভয় বিষয়ে না, এই উভয় বিষয় অর্থাৎ 10%টা ইংলিশের মধ্যে রয়েছে, আবার 10%টা সায়েন্সের মধ্যে রয়েছে। তার মানে এই 10টাকে আমরা দুবার কাউন্ট করে ফেলছি। তাহলে যদি বলা হয় টোটাল পাস কত, টোটাল পাস আমরা কি করে করব? 40 প্লাস 50, তার থেকে 10 মাইনাস করে দেবো, কারণ এই 10টা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 40 আর 50 90, 10 বাদ দিলে 80%। তাহলে 80% যদি পাস হয়, ফেল কত? ফেল হবে টোটাল 100%, তার থেকে 80% তুমি বাদ দাও যারা পাস করেছে, তাহলে ফেল করেছে মাত্র 20%। সো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, 1 2 3 4 a 6 সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? দেখো, কোনো সংখ্যা 18 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কি করে বুঝবো? যেই সংখ্যাকে 2 এবং 9 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাই তো 18 দ্বারা ভাগ যায়। তো আমি এবার এখানে প্রথমে 2 এবং 9 দিয়ে চেক করব। তো 2 দিয়ে ভাগের নিয়ম আমরা জানি, যে সংখ্যার শেষে বা কোনো সংখ্যার শেষ ডিজিট যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যা তো 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমার 2 দিয়ে চেক করা হয়ে গেল যে শেষে 6 রয়েছে, তো আমি আর এখানে 2 দিয়ে কিছু চেক করব না। এবার আমি 9 দিয়ে চেক করব। 9 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে সমস্ত ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য হবে। আমি একটু যোগ করব, দেখো 1 আর 2 3, 8 3 6, 8 4 10, 10 8 6 16। তাহলে 16-র সাথে এমন কি সংখ্যা যোগ করবে যাতে 18 দিয়ে, সরি, 9 দিয়ে ভাগ যায়? তো তুমি এখানে 16-র সাথে যদি 2 যোগ করে দাও, তাহলে কত হবে? সেটা 18, যা কিনা 9 দিয়ে ডিভাইড ভাগ করা যায়, তাই না? সো আমরা এখানে এই যে এ, তার ভ্যালুটা কত ধরবো? 2। যদি আমরা এর ভ্যালুটা 2 ধরি, তাহলে কিন্তু আমার টোটাল যে সংখ্যা, এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হচ্ছে, ওকে। পরের কোশ্চেন, 25টি বইয়ের ক্রয় মূল্য, 25টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। যা বললো কোশ্চেনে আমি ঠিক তাই লিখলাম। এবার এখান থেকে একটু রেশিওটা বের করব, যে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য কত হবে না 20:25। দেখো এখানে তোমার কেনা দাম হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তুমি এখানে লাভ করেছো মাত্র 5 টাকা। কত টাকার জন্য? এই যে লাভ বা লস কিন্তু আমরা কেনা দামের উপরে হিসেব করি। তাহলে কেনা দাম হচ্ছে 20 টাকা। তো শতকরা কত হবে? শতকরা 5 দিয়ে কাটলে 4, 4 25-এ 100। এই যে 25%, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন আসলে তার নিজের দৈর্ঘ্য, তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তা এখানে আমরা প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্য জানি, 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম আর 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। তো আমি এই যে ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি এক্স ধরি এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যা আছে 110, আমি এটা বলতেই পারি, তাই তো?
কারণ ট্রেন তো এই দূরত্বটা অতিক্রম করবে, এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে 13.5 সেকেন্ড। 13.5 সেকেন্ড। দেখো এটা দূরত্ব, এটা স্পিড, তাই না? সরি, এটা টাইম। তাহলে দূরত্বকে যদি তুমি টাইম দিয়ে ডিভাইডেড করো তবেই তো তুমি স্পিড পাবে, তাই না? তাহলে আমরা এটাই করব। দেখো প্রথম ক্ষেত্রে আমরা ট্রেন জানি না, ওকে। আর কত মিটার প্ল্যাটফর্ম? 110 মিটার প্ল্যাটফর্ম। এটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে? না 13.5 সেকেন্ডে। এটা ইকুয়াল কার ইকুয়াল? আবার ওই ট্রেন যখন 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে কত? 18.25 সেকেন্ডে। এবার ভাই এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে তোমাকে কি বের করতে হবে? ওই এক্স এর মান। এক্সটা কি? এক্স হবে ওই যে ট্রেন, সেই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তুমি পেয়ে যাচ্ছ, তাকে টাইম দিয়ে ভাগ করলেই তুমি তোমার স্পিড পেয়ে যাবে। কিন্তু করবে কি করে? তো এই যে পয়েন্ট রয়েছে, ক্যালকুলেশনটা একটু জটিল হবে। দেখো আমি আমার মতো করে করে দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা বের করবে, ওকে। তো সবার প্রথমে আমি চলো এটাই গুণ করি, 18 এক্স, তাই তো? চলো 18 আর 13 2 26, ঠিক আছে, চলো এটাই করি। আমরা একবারে করছি, 4,0,1.5 প্লাস হচ্ছে 3.65 এক্স, ওকে, ইকুয়াল টু 553.5 প্লাস 2.7 এক্স। আমরা যদি এই দুটোকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? 3 আর 2.7, তার মানে পয়েন্টে চলে আসবে 0.95, ওকে। সরি, পয়েন্ট, আচ্ছা, এই যে 0.95 এক্স ইকুয়াল টু 152। অতএব এক্স এর ভ্যালু কত আসবে? 160। এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, কিন্তু ওরা তো ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে আমরা কি করে বের করব? ট্রেনের গতিবেগ হচ্ছে 160 ট্রেনের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্ম হচ্ছে কত? 110 মিটার। কত সময় অতিক্রম করছে? না 13.5 সেকেন্ডে, রাইট? এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কিন্তু আমার উত্তর রয়েছে কিলোমিটার পার আওয়ারে। আমার তাহলে এখানে কি করতে হবে? 18/5 কিন্তু গুণ করতে হবে, তবেই আমি কিলোমিটার পার ঘন্টাতে উত্তর আনতে পারবো। তাহলে 100, 200, 270, 270 বাই হচ্ছে 13.5, তাই তো? 13 2 26 আর 1 27, ওকে ফাইন, উত্তর এসে গেছে। আচ্ছা, এই দশমিক তুললে আমরা এখানটা একটা জিরো দেব, এটা দিয়ে কাটলে কত হবে? 2 হবে। আচ্ছা, এবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 30, তাহলে 36 দুগুণি 72। তো আমার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। পরবর্তী কোশ্চেন, পাইপ এ 16 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং পাইপ বি 24 মিনিটে খালি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হলে কত মিনিট পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ হয়, তাই তো? তাহলে আমি কিভাবে করব? এ ট্যাঙ্কটি 16 মিনিটে ভর্তি করে, আর বি ট্যাঙ্ক 24 মিনিটে খালি করে। তো এই যে ট্যাঙ্ক যে ভর্তি করবে বা খালি করবে তার যে ক্যাপাসিটি, এটা কত? আমরা কি করে পাবো? এলসিএম করে। তো এদের এলসিএম করলে কত হবে? 16 24 হচ্ছে 48। এবার আমরা তাদের এফিসিয়েন্সিটা দেখব। এর এফিসিয়েন্সিটা হবে 3, এর হবে 2, ওকে। অর্থাৎ এ 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করে, বি 1 মিনিটে 2 ইউনিট খালি করে। এবার দেখো এখানে কোশ্চেনে বলা হয়েছে যে উভয় পাইপ একসাথে খোলা হলে কত মিনিট পর বি পাইপ বন্ধ করতে হবে। তার মানে বিটাকে বন্ধ করব যাতে ট্যাঙ্কটা 30 মিনিটে পূর্ণ হয়। দেখো বি বন্ধ করব, এ তো বন্ধ হবে না। আবার টোটাল ট্যাঙ্কটা আমরা ভর্তি করছি 30 মিনিটে, তাহলে এ কিন্তু আমার কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এ পাইপ আমি দেখে নেব ওই 30 মিনিটে কতটা ভর্তি করতে পারবে বা পারতো। তাহলে 3 30 90, তাহলে এ দেখো 90 ইউনিট কিন্তু ভর্তি করছে, কিন্তু আমার তো টোটাল আয়তন হচ্ছে 48। তাহলে এই যে অতিরিক্ত যেটা, এটা তো বি খালি করবে। অতিরিক্ত কত? তুমি এই 90 থেকে 48 মাইনাস করে দাও, তাহলে কত পাবে? 8 আছে, 10-এর সমান 2, 5 42, তাহলে 42 ইউনিট কিন্তু খালি করবে। কে খালি করবে? বি খালি করবে। বি প্রতি মিনিটে কতটা খালি করে? 2 ইউনিট। তাহলে এই 42 ইউনিট খালি করতে তার কত সময় লাগবে? না 21 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি যে উভয় পাইপ একসাথে খোলা হলে কত মিনিট পর বি বন্ধ করছে? 21 মিনিট পর বি বন্ধ করছে, ওকে।
আচ্ছা, পরের কোশ্চেন, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার গড় তাপমাত্রা ছিল 48 ডিগ্রি। তাহলে আমি একটু লিখে নেব যা বললো। সোম, আচ্ছা প্লাস করে লিখি, ওকে। সোম, মঙ্গল, আচ্ছা বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার, এই যে 4 দিন, 4 দিনের গড় তাপমাত্রা 48। তাহলে মোট কত হবে? তুমি 4 দিয়ে গুণ করো, 4 8 32 2, হাতে আছে 4 8 32 2, হাতে 3, তাই তো? 4 4 16 আর 3 21, সরি 16 17 18 19, ভুল বলছি, 19 192। আবার আমরা এখানে বের করে নেব, কি বের করব? এখানে রয়েছে মঙ্গল, ওকে। চলো আমরা লিখব মঙ্গল, আচ্ছা বুধ, বৃহস্পতি আর হচ্ছে শুক্র। তো এই 4 দিনের গড় কত? হচ্ছে 46 করে। তাহলে তুমি এখানে 4 গুণ করো, 4 6 24, 4 হাতে আছে 2, 4 4 16 আর 2 18। আমরা যদি এটাকে মাইনাস করি এবার কি পাবো? দেখো এগুলো তো কেটে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি সোম মাইনাস শুক্র। সোম মাইনাস শুক্র কত হবে? এটা মাইনাস করলে 8 4 আছে 12 সমান 8, আমরা কিন্তু পেয়ে গেছি, তাই তো? এবার এখানে একটা জিনিস দেখো, সোমবারের তাপমাত্রা হচ্ছে 42। এবার তুমি এখানে মান বসিয়ে দাও, এটা যদি 42 হয় তাহলে শুক্রবারটা কত আমি তো জানি না। শুক্র ইকুয়াল টু 8, অতএব শুক্রবার কত হবে? তুমি এটাকে সাইড চেঞ্জ করো, তাহলে 42-এর থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 8 আছে 12 সমান 4, হাতে 1 34। তাহলে শুক্রবারের টেম্পারেচারটা হবে 34 চলো পরের কোশ্চেন, সরল সুদের হারে 4 বছরে 12,500 টাকার সুদ আসল যদি 15,500 টাকা হয়, সুদের হার কত? তাহলে তোমার আসল হচ্ছে 12,500 টাকা, সুদ আসল হচ্ছে 15,500 টাকা। তাহলে তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? এই যে সিম্পল ইন্টারেস্ট পেয়েছো 12 থেকে 15, 3,000 টাকা, 3,000 টাকা। এবার কথা হচ্ছে, এই যে 3,000 টাকা ইন্টারেস্ট পেয়েছো তুমি কত বছর? তো তোমাদের সব থেকে বেস্ট প্রসেসটা বলে দিই ভাই। রেট অফ ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে কি, এসআই ইন্টু 100 বাই আর, সরি বাই পিটি, ওকে, বাই পিটি। মানটা বসিয়ে দাও, সব থেকে ইজিয়েস্ট প্রসেস, ঠিক আছে? তো এখানে আসল কত? আসল হচ্ছে 12,500, আর সময়টা কত? 4 বছর। চলো একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। আমরা এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম। আচ্ছা আমরা 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20, শূন্য কাটলাম। এবার কি হবে? 6, এটা একবারে কাটলাম, 600 150, 650, ঠিক আছে, 750 এসে গেছে। সো এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট 6%, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, দুটি সংখ্যা 2:3 অনুপাতে থাকে এবং সংখ্যা দুটির সাথে যদি 8 যোগ করা হয়, অনুপাতটি হচ্ছে 3:4, তাই তো? তাহলে সংখ্যা দুটির যোগফল কত? প্রথমে অনুপাত হচ্ছে 2:3, পরে সেটা হয়েছে 3:4। কখন? যখন 1 যোগ করা হয়েছে, তাই তো? সরি, প্রত্যেকের সাথে যখন 8 যোগ করা হয়েছে। আমরা দেখলাম রেশিও হিসেবে যদি বলা হয় তাহলে এখানে 1 রেশিও অ্যাড করা হয়েছে, তাই না? 1 ইউনিট, এখানে আমরা 1 ইউনিট, অ্যাকর্ডিং টু কোশ্চেন ওই 1 ইউনিটটাই হচ্ছে কিনা এখানে 8। তাহলে 1 যদি 8 হয়, আমরা দেখে নেব সংখ্যা দুটির যোগফল কত। দেখো সংখ্যা দুটির যোগফল হচ্ছে কত? 3 আর 2 5, তাহলে 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 8 হয় তাহলে 5 ইউনিট কত হবে? 5 8 40। তো এই সংখ্যা দুটির যোগফল কত? 40। আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, একটি নৌকা 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে যায় এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্রোতের অনুকূলে যায়। স্থির জলে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তো আমরা কিভাবে করব? দেখো প্রতিকূলে যাচ্ছে 10, অনুকূলে যাচ্ছে 30, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কি করে বের করতে হয়? আমাদের অনুকূলের গতি প্লাস হচ্ছে প্রতিকূলের গতি বাই 2। তাহলে আমরা পাবো কি? স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে 30 10 40, 2 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। এবার সে কতটা যাবে? এবার সে 30 কিলোমিটার যাবে। দেখো
এই যে 30 কিলোমিটার পার আওয়ার মানে কি, সরি 20 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 20 কিলোমিটার যাবে, কিন্তু এখানে তো হচ্ছে 30 কিলোমিটার। তাহলে তার সময় কত লাগবে? তুমি এইভাবে করতেই পারো যে 30/20, তাহলে কাটলে কত হয়? 2 দিয়ে কাটলে 2, তাই তো, 1.5, তার মানে 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা ইকুয়াল টু তো হচ্ছে 90 মিনিট। 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট, এই দেখো 90 মিনিট রয়েছে। 1, 2, 3 এগুলো তো হবে না, তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ওকে, তো আমাদের শেষ কোশ্চেন, মানে আজকের ক্লাসের শেষ কোশ্চেন, একটি গাড়ি যা 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গড় গতিবেগ কত? তো এই কোশ্চেনের উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। ওকে, তো চলো আমরা আজকের মতো করে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো।